পুরো দর্শক, পুরো হল ভর্তি মানুষ বাংলাদেশের জন্য সেদিন হাততালি দিয়েছিল। মাল্টিপ্লেক্স তৈরি হওয়ার কারণে মোনোপ্লেক্সগুলো কিন্তু অফ হয়েছে। হ্যাঁ, এটা হতেই হবে। সিনেমার প্রধান পুরস্কার হচ্ছে আমি দর্শকের সাথে কমিউনিকেট করতে পারছি কিনা। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই পডকাস্ট ডিরেক্টরস টেক লেটস টক উইথ প্রীতি দত্ত। আজকে আমার অতিথি আপু, অ্যাকচুয়ালি যাকে আমারই মামা আপু, যার একটা সিনেমা, তার অভিনীত সিনেমা ঘুরে এসেছে একটা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে, ইন্টারন্যাশনাল রটারড্যাম ফিল্ম ফেস্টিভ্যাল। সেখানে রেজওয়ান শাহরিয়ার সুমিতের মাস্টার সিনেমাটি অর্জন করে এনেছে বাংলাদেশের জন্য একটা পুরস্কার। সেই ইন্টারন্যাশনাল অভিনেত্রী মামা ভাই, কেমন আছো? অভিনেত্রী আমি বাংলাদেশি, একদম খাঁটি। একটু দেশের সিনেমা নিয়ে বিদেশে যাওয়ার সুযোগ হয়েছে। তা কিন্তু এই সুযোগটাও তো আসলে হয় না, বা কাজেও লাগাতে পারি না, অথবা অনেক অনেক আগে থেকে ধরো অন্যান্য দেশ গেছে। আমাদের বাংলাদেশের ফিল্ম আমার তো মনে হয় যে এখনো অনেক 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 দূরে আছে, বা বলতে পারো যে আমরা সিনেমা পাঠাই না, বা সিনেমাগুলো ওভাবে অ্যাপ্রিসিয়েট হয় না। তার মধ্যে তোমার মাস্টার কিভাবে এই সাফল্য অর্জন করলো? আচ্ছা, এটা আসলে একদিনের গল্প না। বাংলাদেশে এর আগেও বিভিন্ন ফেস্টিভ্যালে, বড় বড় ফেস্টিভ্যালে বাংলাদেশ থেকে নির্মিত বাংলাদেশি সিনেমা প্রদর্শিত হয়েছে, ইন্টারন্যাশনাল প্রিমিয়ার হয়েছে। কিন্তু হ্যাঁ, রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত মাস্টার সিনেমার বড় অর্জন হচ্ছে ইন্টারন্যাশনাল রটারড্যাম ফিল্ম ফেস্টিভ্যালে বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড কম্পিটিশনটা উইন করেছে, যেটা কিনা এই ইন্টারন্যাশনাল কম্পিটিশনটা সবচাইতে বড় সেগমেন্ট ছিল। তো সেই জায়গা থেকে এটা একটা আলাদা প্রাপ্তি যে শুধুমাত্র দেশের সিনেমা বিদেশে প্রদর্শন করাই না, বিদেশ থেকে বাংলাদেশের জন্য এই সম্মানটাই, পুরস্কারটা আমরা বয়ে আনতে পেরেছি থ্রু মাস্টার সিনেমা। সেই জায়গা থেকে আমি গ্রেটফুল টু মাই ডিরেক্টর, টু মাই টিম প্রথমত। আচ্ছা, এখন বলো, তোমার কি মনে হয় কেন এই মাস্টার পারলো, বা বাংলাদেশের অন্যান্য সিনেমাগুলা পিছিয়ে থাকে? তোমার কি মনে হয়? এইভাবে তুলনামূলক বিশ্লেষণ করা তো ডিফিকাল্ট, কারণ এক একটা সিনেমার সাবজেক্ট আলাদা, প্রেক্ষাপট আলাদা, ম্যারিট আলাদা, এবং টোটাল বিষয়টাই আলাদা। এক থিয়েটার যেমন দুইবার হয় না, এক সিনেমাও তো আসলে সিনেমা প্রত্যেকটাই আলাদা, একটার সাথে একটা মেলে না। কিন্তু আমি স্পেশালি মাস্টার নিয়ে যদি বলি, আমি দেখেছি ওখানে মাস্টার সিনেমার আমাদের 3টা প্রদর্শন ছিল, 3টা ইভিনিং শো ছিল, যে হাউসফুল দর্শক হয়েছে। এবং সেখানে শুধুমাত্র কিন্তু বাংলাদেশি দর্শক না, আমাদের সিনেমাটা যখন প্রদর্শিত হয়েছিল রটারড্যামে, তখন বাংলাদেশি দর্শকদের, মানে ওয়ার্কিং ডে, তখন আসলে ওয়ার্কিং ডেতেই সিনেমাগুলো প্রদর্শিত হচ্ছিল। তো বাংলাদেশি দর্শকের চেয়ে অনেক বেশি ছিলেন ওখানে বিভিন্ন দেশ থেকে আসা অ্যাক্টর, প্রডিউসার, ডিরেক্টর এবং সিনেমা রিলেটেড মানুষজন। তো যেটা আমার কাছে ভালো লেগেছে যে ওনারা শুধুমাত্র প্রেক্ষাপটের জায়গা থেকেই গল্পটা সম্পূর্ণ বাংলাদেশের একটা অঞ্চলকে কেন্দ্র করে তৈরি হলেও সেটা একটা বৈশ্বিক আবেদন তৈরি করেছে, যেখানে কিনা ডাচ দর্শক, ফিলিপিনো, চাইনিজ, জাপানিজ দর্শক, ওনারা নিজেদের, কারণ এখন তো পলিটিক্স, গ্লোবাল পলিটিক্স, নিজেদের দেশের পলিটিক্সের সাথেও এই প্রেক্ষাপটটাকে রিলেট করতে পেরেছে দো এটা একদমই বাংলাদেশের একটা সলিড গল্প। আমি বলবো যে মাস্টার সিনেমাটার হয়তো সিম্পলিসিটি, অথেন্টিসিটি আমাদেরকে এত বড় একটা পুরস্কার অর্জন করতে হেল্প করেছে। তোমার তো আমি শুনেছি আর একটা থেকে তুমি বলছো যে তোমাদের জিরো এক্সপেকটেশন ছিল, তোমরা পিছনে বসেছিলা, কোনো মতে বের হয়ে যাবা। তো হোয়াট ওয়াজ দ্য মোমেন্ট লাইক, তোমাদের যখন নামটা বললো তখন তোমাদের ফিলিংসটা কেমন ছিল? তো ওই মুহূর্তটা আমরা ওখানে যারা উপস্থিত ছিলাম, ওই মোমেন্টটা আসলে শুধু ফিল করা যায় প্রীতি, ওইটা না এক্সপ্রেস করা যায় না। আমি নাসির ভাইয়ের চোখে পানি দেখেছি, নাসির উদ্দিন খান ওখানে প্রধান প্রোটাগনিস্ট চরিত্রটা প্লে করেছেন। বাঁধন আপু অ্যাজ ইউজুয়াল ওর ক্যারেক্টার অনুযায়ী সে অনেক লাউড চিৎকার করছিল, খুশি উচ্ছ্বাস প্রকাশ করছিল। তো আমি আবার একটু চুপ হয়ে যাই। এটাই বোধহয় হয়, অনেক উন্নত বৃক্ষ অবনত হয় আসলে। ব্যাপারটা ওরকম না, মানে এক্সপেকটেশন না থাকলে পরে যদি কিছু আসে, দিস ইজ টোটালি গিফট ফ্রম হ্যাভেন।
তাই না? ওই যে এই ব্লেসিংসটাকে কে কিভাবে আসলে নেয় এটা আনএক্সপ্লেনেবল। কিন্তু এটা আমার খালি মনে হচ্ছিল যে আমরাই সবাই মিলে চিন্তা করেছিলাম, যেহেতু পরের দিন আমাদের ফ্লাইট, আমাদের ব্যাক করতে হবে বাংলাদেশে, আনপ্যাক ছিল, সব প্যাকিংয়ের ব্যাপার ছিল, ওখানে আমাদের সন্ধ্যায় একটা দাওয়াতও ছিল, সব মিলে আমরা ভেবেছিলাম যে অল্প সময় অ্যাটেন্ড করে চলে আসবো। তো সে কারণেই আমরা একদম দর্শক সারির পিছে বসেছি। কিন্তু পুরো হল ভর্তি মানুষ বাংলাদেশের জন্য সেদিন হাততালি দিয়েছিল। ওটা ওটা অনেক সম্মানের, ওটা অনেক বড় প্রাপ্তির, ওটা অনেক বড় সৌভাগ্যের। আচ্ছা, তাহলে তোমার পয়েন্ট শুনে যেটা বুঝলাম আর আমার অ্যানালাইসিস যেটা বলে, বাংলাদেশের সিনেমাগুলো বেসিক্যালি বৈশ্বিক মানে অথবা হল কন্টেন্টগুলো আমাদের এমন থাকে যেটা আদার্সদেরকে রিলেট করতে পারে না, বা আদার কান্ট্রির মানুষের পার্সপেক্টিভের সাথে বা পলিটিক্যাল, সোশিয়াল, ইকোনমিক্যাল স্টেটের সাথে রিলেট করে না। মাস্টার সিনেমার এই সাফল্যের পিছনে ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন ইজ ওদের যে প্লটটা ছিল, অর্থাৎ ডিরেক্টর যে প্লটটা ছিল, গল্পের যে প্লটটা ছিল, সেটা ইন্টারন্যাশনালি মানুষকে কানেক্ট করতে পারছে। আর বাকি যেগুলো পাঠানো হয় বা পাঠানো হয় না, পাঠানোর যোগ্য কিন্তু যায় না, সব কিছু এটা রিয়েলিটি। এটা আসলে পৃথিবীর, আমার মনে হয় এটা পৃথিবীর সব দেশের রিয়েলিটি। এটা আমাদেরকে নিজেদের দোষ চাপিয়ে কোনো লাভ নেই। এটা আসলে আমরা নিজেদেরকে কারেক্ট করতে পারি হয়তো, দোষ না চাপিয়ে। এক্স্যাক্টলি, হ্যাঁ, রিয়েলিটি। তো এই যে আমাদের প্লটটা বা আমরা যে একটু সংকীর্ণভাবে ভাবি, তোমার কি মনে হয় যে এই রিজনটা কি? আমার কাছে মানে মনে হয় যে প্রত্যেকজন ফিল্ম মেকারই তো আসলে স্বাধীন তার গল্পের জায়গায়। তো উনি যে ধরনের সিনেমা বানাতে চান উনি সেটাই বানাতে পারেন, ওনার সে স্বাধীনতা আছে। কিন্তু বিদেশে সিনেমা, কোন সিনেমাটা পুরস্কার পাবে আর কোনটা পাবে না সেটা তখনকার সে সময়ে আরও কি সিনেমা ওখানে আছে, এবং জুরি কার কার আছে, কে কিভাবে দেখছেন, অনেক কিছুর উপর ডিপেন্ড করে। কিন্তু তারপরও আমার কাছে মনে হয় যে সিম্পল একটা গল্পের যে আবেদন থাকে, অনেক সময় অনেক ফটোগ্রাফিক্যাল বিউটিফুল সিনেমাতেও আমরা সেটা মিস করে যাই। দ্যাট ইজ সোল, মানে একটা অথেন্টিক, হ্যাঁ, অথেন্টিক একটা গিভিং অ্যান্ড রিসিভিং এর ব্যাপারটা তো এই দেনা পাওনার যদি সোলফুল না হয় তাহলেই ওই স্পার্কটা মিস হয়ে যায়। সেখানে অবশ্যই গল্পের প্রেক্ষাপট অনেক বেশি ইম্পর্টেন্ট। তো সিম্পল গল্পগুলোকে আমি দেখেছি দর্শক জুরিরা বেশি কানেক্ট করতে পারেন, এবং সিম্পলিসিটির মাধ্যমে যে বিউটিটা আসলে উঠে আসে ওইটা কেন জানি সবাই রিলেট করতে পারে। ওইটা আর কিছু সাধারণ জিনিস আছে যে সিনেমাটা যদি মানুষের জন্য হয়, মানে সিনেমাটা কি শুধুই আমি আমার দেশের জন্য বানাচ্ছি, দেশের মানুষের জন্য, নাকি গ্লোবাল অ্যাসপেক্টে? কিছুই, মানে দিন শেষে তো আমি যেন মানুষের জন্য সিনেমায় আর অন্য কিছু না চিন্তা করার আগে সবচাইতে বড় চিন্তাটা হচ্ছে যে আমার দর্শক, আমি মানুষের সাথে কিভাবে আমার গল্পটা শেয়ার করছি, কোন অ্যাঙ্গেল থেকে করছি, কি করছি, সেগুলো সম্পূর্ণ আলাদা হতে পারে মানুষ ভেদে, ডিরেক্টর ভেদে। কিন্তু এই যে কমন ইন্টারেস্ট কিন্তু সবারই থাকতে হয়, যে আমি কার জন্য বানাচ্ছি, আমার দর্শক, টার্গেট অডিয়েন্স। হ্যাঁ, তো সেই জায়গাটায় যদি আসলে ফোকাস থাকা যায় এবং মানুষ তখন সেটা কানেক্ট করতে পারেন। আর এবার ইন্টারন্যাশনাল রটারডাম ফিল্ম ফেস্টিভ্যালে গিয়ে আমি দেখেছি যে যেহেতু বৈশ্বিক একটা কমন চেহারায় আমরা প্রায় থাকি, মানুষের হাসি কান্না ভাষা যেমনই হোক সেটা কিন্তু এক। মানুষের পাওয়া না পাওয়া, মানুষের দুঃখ, মানুষের দাবি, মানুষের অধিকার, মানুষের বেঁচে থাকার যে প্রচেষ্টা, এই যে জীবনের যে পুঁজিগুলো থাকে আমাদের, এটা বিশ্বব্যাপী এক। তো সেই জায়গায় যখন আমরা একটু করে আলতো করে নক করতে পারবো এবং সেটাকে যখন আরও দেশীয় ইমোশনে আমরা গুছাতে পারবো, আরও অথেন্টিকলি সোলফুললি কাজটা করতে পারবো, তখন সেটার অবশ্যই ভালো আউটপুট আসবে বলে আমার মনে হয়। এবং এটা ভেবে তো আসলে কেউ সিনেমা বানায় না বা বানানো সম্ভব না যে কোন সিনেমা কোথায় কবে পুরস্কার পাবে। আমার কাছে মনে হয় সিনেমার প্রধান পুরস্কার হচ্ছে আমি দর্শকের সাথে কমিউনিকেট করতে পারছি কিনা। এখানে আমার একটা কথা আছে, ধরো আমাদের এখানে যারা ফিল্ম মেকার আছেন, যারা ফিল্ম বানাচ্ছেন, একদম স্পষ্টত দুইটা বিভাজন আছে, কমার্শিয়াল ফিল্ম মেকার অ্যান্ড আরেক ধরনের ফিল্ম মেকার যারা হচ্ছে অল্টারনেটিভ বা হচ্ছে আর্ট ফিল্ম, মানে যেটা বলি আর বিকল্প ধারা, এই বাংলায় করতে গেলে। কিন্তু আমার মনে হয় একটা জিনিস, যে সিনেমা হওয়া উচিত ভালো সিনেমা বা খারাপ সিনেমা। এটা যদি হয়, সেখান থেকে তুমি
এই যে ধরো ফিল্ম মেকার একজন আরেকজনকে যে আর ফিল্ম বানাচ্ছে, সে কমার্শিয়ালকে কোনো সেক্টরই মনে করছে না বা ওইটাতে একদম ডিপ্রাইভড, অথবা যে কমার্শিয়াল বানাচ্ছে সে বলতেছে আর্ট ফিল্ম এটা দেশের বাইরের জন্য, আমাদের দর্শক রিসিভ করছে না, এবং দেখাও যায় দর্শক হলে আসলে ওইভাবে আসছে না। এই যে কমার্শিয়াল ফিল্ম এবং অল্টারনেটিভ ফিল্ম বা আর্ট ফিল্ম, এই দুইটার মেলবন্ধনে অনেক দেশের বড় বড় সিনেমা বা ধরো সাধারণ একটা সিনেমাও দেখা যায় যে অনেক বড় একটা পুরস্কার নিয়ে আসে, যেটা আমাদের অন্যান্য দেশগুলোতে হচ্ছে, ফ্র্যাঙ্কেস্টাইনের ক্ষেত্রে হয়েছে বা হচ্ছে লাগান বলো, তারপর হচ্ছে আরআর বলো, যেটা একটা ফুল ফেস কমার্শিয়াল সিনেমা। হ্যাঁ, মানে ওখানে হলে মানুষ শার্ট খুলে ঘোরাচ্ছে, আবার সেই সিনেমাটাই যে পুরস্কার নিয়ে আসছে। কেন হচ্ছে? কারণ ওই যে কানেক্টিভিটি, মানুষের সাথে মানুষের কানেক্টিভিটি, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। মানে ফর্মুলাটা কি আর্ট না কমার্স এইভাবে না ভেবে, মানে মূলধারা না বিকল্পধারা, ওইগুলা যদি আমরা যাই তা এই ক্লাসিফিকেশন করলে আমরা ক্লাসিফিকেশন করতেই থাকবো। এটা পৃথিবীব্যাপী আছে। বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে জহির রায়হানরা যখন সিনেমা বানিয়েছেন, যখন খান আতাউর রহমান বানিয়েছেন, যখন মিতা সিনেমা বানিয়েছেন, ওই সিনেমাগুলো কি মানুষের জন্য ছিল না? আবার একই সাথে সেগুলো কি কমার্শিয়ালি সাকসেসফুল না? আবার একই সাথে সেগুলো কি গবেষণার জন্য অ্যাক্লেইমড না? কিংবা সেগুলা কি অল্টারনেটিভ সিনেমা হিসেবে আমরা এখন আলাদাভাবে ধরতে পারি না? পারি তো। কারণ এগুলার ভেদটাই ছিল না তখন। ভেদটা ছিল মানুষের জন্য আমি বানাচ্ছি, তাই না? আর সিনেমা বানাতে আমার কমার্স মাস্ট লাগবেই, আমার অর্থ। আর আর্টের সাথে অর্থের যখন মেলবন্ধন হবে তখন গিয়ে ব্যাপারটার বিউটিটা তৈরি হবে। আর আর্ট এক জায়গায়, কমার্স এক জায়গায়, তাহলে তো দুইজন দুই কুলে, কারোর সাথে কারোর মেলবন্ধন হলো না, এটার কোনো আউটপুটও বেরোলো না। কিন্তু বিকল্পধারা নিয়ে আমাদের দেশে বিশাল আন্দোলন আছে সিনেমা ইন্ডাস্ট্রিতে। অনেক বিকল্পধারার বড় ডিরেক্টররা আছেন। পরবর্তী সময়ে আমরা দেখেছি ওনারা অনেক, এটা অন্য বিতর্ক, ওই তর্কে আমরা যাচ্ছি না। এইটা আবার আমাদের হলগুলোতে দর্শক গ্রহণযোগ্যতা পাচ্ছে না। এগুলো আমাদের কিছু বোঝাবুঝির ঝামেলা আছে। আমরা হয় বেশি বুঝি, না হয় কম বুঝি, ঠিকটা বুঝি কম। তো বোঝাবুঝির ঝামেলাটা থেকে আমারই যদি বোঝাবুঝির ঝামেলা কম মানে থাকে, আমি যা আবার বলছি কনভে করছি, সেটাও তো তাহলে ঝামেলাদায়কই হবে, তাই না? তো নিজে কিছু বলার আগে, কোনো স্টেটমেন্ট দেওয়ার আগে জানাটা, রিয়েলিটিটা, মানে হিস্ট্রিটা এবং প্রেক্ষাপটটা পরিষ্কার জানাটা খুব ইম্পর্ট্যান্ট। এটা ক্লিয়ার থাকা আর কি দরকার। সেই জায়গায় আমার কাছে একদমই মনে হয় না এগুলো নিয়ে এই সময়ে, যখন অলরেডি তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে, যখন প্রযুক্তি এমন জায়গায় চলে এসেছে যেখানে অন অফ এটা কোনো ব্যাপারই না। আমি এআই দিয়ে মামাপুর সাথে কথা বলে ফেলবো, ঠিক আছে? এই জায়গায় যখন চলে এসেছে, তো তখন এইগুলোকে বাদ না সেধে আসলে ঠিক হওয়া উচিত যে হ্যাঁ, আমি টার্গেটটা ঠিক হওয়া উচিত যে আমি সিনেমাটা বানাবো, মানুষের জন্য বানাবো, কোন সাবজেক্টে বানাবো, কিভাবে বানাবো, সেটা আমার পরিষ্কার হতে হবে। এবং প্রত্যেকটা সিনেমার একটা প্রিপারেশন থাকে, সেই প্রিপারেশনটাকে আমি ঠিকভাবে গ্রহণ করব এবং সেই প্রিপারেশন অনুযায়ী আমি কাজটা করব। যখন আমার কাজটাই হবে মুখ্য, আরো অনেক কিছু তখন গৌণ হতে শুরু করবে। তো কাজটা মুখ্য হওয়া ইম্পর্টেন্ট। তোমার কথা একটু আগে আমার মাথায় যেটা আসছিল, তুমি বলছিলে যে অর্থের যোগান। এখন ধরো বাইরের যে সিনেমাগুলো আমরা জানি ওদের বাজেট অনেক থাকে, আবার অনেক সময় দেখা যায় লো বাজেটের একটা সিনেমাও অনেক অনেক টাকা আর্ন করে ফেলছে। যেমন হচ্ছে আমি 12th ফেল যে সিনেমাটা, ওইটা ধরো এরকম একটা কন্টেন্ট দর্শক নিচ্ছে, সেখান থেকে ওদের ওখানে অনেক অনেক পুরস্কার পাচ্ছে, বাইরে যাচ্ছে, বাণিজ্যিকভাবেও সফল, আবার অ্যাওয়ার্ডের দিক থেকে বা ফেস্টিভ্যালগুলোতেও সফল। এই জিনিসটা কিন্তু আমাদের এখানে অভাব দেখা যাচ্ছে। যেটা বাণিজ্যিকভাবে সফল হচ্ছে সেটা কোনো অ্যাওয়ার্ড ফাংশনে যাচ্ছে না বা প্রোগ্রামে যাচ্ছে না, আবার যেটা অ্যাওয়ার্ডে যাচ্ছে সেটা বাণিজ্যিকভাবে সফল হচ্ছে না। তো এই সমস্যাটা তোমার কি মনে হয় যে যদি আমরা আইডেন্টিফাই করি, অথবা এটা কি পরিচালকের অনিচ্ছা, নাকি আমাদের অর্থের ক্রাইসিস, যে আমরা, নাকি আমাদের কোন ক্রাইসিসটা তোমার কাছে মনে হয় সবচেয়ে বেশি? ক্রাইসিসটা চিন্তার, মগজের ক্রাইসিস। অর্থ কখনো ক্রাইসিস হতে পারে না, বিশ্বাস করি না এটা। মানে আমি যদি চাই যে সিনেমাটা আমি বানাবো, হ্যাঁ অর্থ ক্রাইসিস, আমাদের দেশে অনেক কিছুই ক্রাইসিস, কিন্তু তারপর আমাদের দেশে কি ভালো কাজ হচ্ছে না? হচ্ছে তো। আমরা এই টেবিলে এখন বসে কথা বলতে পারছি কারণ আমাদের সিনেমার সে লিগেসি আছে বলে। আমরা কথা বলতে পারছি কারণ ইন্টারন্যাশনালি আমাদের সিনেমা অ্যাক্লেমড হয়েছে বলে। শুধুমাত্র একটা সিনেমা পুরস্কার পাওয়া নয়,
বছরের পর বছর অনেক সিনেমা গিয়েছে, এখন দেখতে হবে যে দেশেরই তো বয়স কম, সে জায়গায় ইন্ডাস্ট্রির বয়স আরো কম, সেখানে আমাদের আরো শেখাপড়া জানার প্রয়োজন আছে। হয়তো আমরা সেগুলাকে ল্যাক করে শুধু কি হচ্ছে না সেখানে যদি যাই তাহলে হবে কবে? কারণ আমাদেরও অনেক কিছু আছে, অনেক কিছু হচ্ছে, আমরা অনেক কিছু পারি, আমরা সেই পজিটিভিটিটাকে রাখতে হবে। আর ওই যে বললাম না, কি যেন বলে, কে কি করছে না করছে সেটা আমি দেখব কেন? কারণ আমি সেটা করবো না কাজের অথবা সাথে ওইটা আমার pick অবজারভেশন করবো। থেকে, আমার অবজারভেশনের জন্য আমি সেটা দেখব, কিন্তু সমালোচনার জন্য শুধু ওটা পড়ে নেই যে ও আছে ওটা করছে আমি এটা করব না। না, ওইটা সব বয়স সময় এগুলো কিছু নেই। মানে কাজটাকে প্রফেশনালি করতে হলে প্রফেশনালি করতে হবে, অন্য অনেক ক্ষুদ্র মানসিকতার বাইরে গিয়ে কাজটা করতে হবে। আমার তোমার সাথে যদি আরেকটা টপিক কথা বলি, দেখো বিভিন্ন দেশের সিনেমায় আমরা দেখি যে সিনেমাতে ওরা হিস্ট্রিটাকে খুব সুন্দরভাবে পোর্ট্রে করে বা এটা আর্কাইভ হিসেবে থাকে। তো আমাদের এখানে তোমার কি মনে হয় যে সিনেমাতে আমরা যা খুশি তাই বলতে পারি না? আমরা পাশের দেশে যদি যাই, তারা তাদের নিজেদের সমালোচনা করছে, নিজেদের ক্রিটিক করছে, সেই সিনেমাগুলো হল পর্যন্ত আসছে। তো সেটা দেখে মানুষ কিন্তু জানতে পারছে যে এইটা হয়েছিল বা এটা হচ্ছে বা এটা ঘটমান বর্তমান, এটা অতীতে হয়ে গেছে অথবা এটা ভবিষ্যতে ঘটতে পারে। আমাদের সিনেমায় কি ওই ওই আসপেক্টটা তুমি অভাববোধ করো যে আমরা আসলে অনেক সীমাবদ্ধতা আমাদের সিনেমাতে আছে, আমরা অনেক কিছু বাদ দিয়ে বা অনেক প্রিসাইজলি না বলতে পারো যে আমরা অনেক কম্প্রোমাইজ করি আমাদের সিনেমাগুলোতে? ওই যে আমি বললাম, আমার কাছে মনে হয় চিন্তার সীমাবদ্ধতা, আমাদের চিন্তার সীমাবদ্ধতা থাকলে পরে ওই বাজেট 100 কোটি টাকা হলেও যা হবে সিনেমাটা সীমিতই হবে। তো চিন্তার যদি দূরদর্শিতা থাকে তাহলে বাজেট কি একমাত্র বাধা হতে পারে না। মানে এমন অনেক ডিরেক্টর হয়তো আমরা দেখি বা আছে, এমন অনেক মানুষ আছেন যাদেরকে তুমি হয়তো, তোকে হয়তো আমি 1 কোটি টাকা দিয়ে দিলাম, খরচ করবা কোথায় তুমি সেটাই খুঁজে পাচ্ছ না। হ্যাঁ, খাতি জানো না তুমি। তো তোমাকে তাকে জানতে হবে যে সিনেমাটা কি কি বলতে চাচ্ছি আমি দর্শকের কাছে, এবং আমি এখান থেকে দর্শকের কাছে আসলে কি কনভে করতে চাচ্ছি। আমাদের দেশে বাংলাদেশের মতো একটা গর্বের দেশ তো আর পৃথিবীতে নেই, কারণ ভাষার বিনিময়ে আমরা, শহীদের রক্তের বিনিময়ে আমরা এই দেশ পেয়েছি, মুক্তিযুদ্ধ হয়েছে। তো আমাদের দেশে মুক্তিযুদ্ধ নিয়ে ভালো সিনেমা কতগুলো আছে, আমাদের এটা নিয়ে আরো অনেক বেশি কাজ হওয়ার দরকার ছিল। কারণ এটা শুধুমাত্রই আমার মানে অস্তিত্ব না, আমার পরবর্তী প্রজন্মের জন্য প্রয়োজন, এমনকি বিশ্বে আমার অবস্থান কোথায় সেটার জন্য প্রয়োজন, তাই না? এত বড় একটা ইম্পর্টেন্ট সাবজেক্টে আমরা কিন্তু বারংবার কি যেন বলতে মিস করে যাই। ঠিক আছে, তো এগুলোর আমার মনে হয় আরো গবেষণা অনুসন্ধান করার প্রয়োজন আছে, ভালো করে আরো বুঝতে হবে। না বুঝে পরে আমরা যাই বলি না কেন তাই অল্পই হয়ে যাবে। মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের কাজ করার ক্ষেত্রে আমি একটা সিনেমা করতে গিয়ে দেখেছি, আমি খিজির হায়াত খান পরিচালনা করেছেন, ওরা 7 জন ওখানে কাজ করেছে অভিনেত্রী হিসেবে। তো দেখেছি ওখানে লজিস্টিকের অসুবিধা আছে আমাদের। হ্যাঁ, টাইমে অনেকটা সময় 54 বছর পার হয়ে গেছে, এখন রিয়ালিটি ওই বাংলাদেশ আর নাই, অনেক কিছু বদলে গেছে। কিন্তু বদলে যদি যায় তাহলে বদলে যাওয়ার জন্য আমাকে সেই প্রিপারেশনটা নিতে হবে, তাই না? প্রিপারেশন না নিয়ে আমি ঝাঁপিয়ে পড়লে হবে না, আবার অনেক প্রিপারেশন নিতে হবে বলে থেমে থাকলেও হবে না। এখন চাওয়ার উপরে ডিপেন্ড করছে আমরা কিভাবে এগোতে চাই। প্রিপারেশন শব্দটা আমার একটা জিনিস মনে হলো যে প্রিপারেশন কি শুধু দর্শকের দরকার, মানে সরি ডিরেক্টরের দরকার, নাকি দর্শকেরও দরকার আছে? যেমন দেখাটা তো একটা কালচার, আমার তো দেখার অভ্যাস তৈরি করতে হবে, আমার হলে যাওয়ার একটা প্র্যাকটিস থাকতে হবে। উইকেন্ডে আমি হলে একটা সিনেমা দেখতে যাবো, আমার হলে তো কোনো সিনেমা নেই, আমার ওয়েট করতে হয় ঈদের জন্য। 2টা ঈদ কেন্দ্রিক আমাদের সিনেমা, সেইখান থেকে এই যে আমরা কেন আমার আরেকটা জিনিস মনে হয় যে এই যে আর্ট ফিল্ম আর কমার্শিয়াল ফিল্মগুলো শুধু আসছে ঈদের সময়, আর সারা বছর কিন্তু টুকটাক হলে 1টা 2টা আর্ট ফিল্ম চলে, কিন্তু মানুষ জানে না বা দেখতে যেতে চায় না। মানে সবারই তো ইচ্ছা থাকে যে নিজের দেশের জিনিসটাকে আগে, বাংলাদেশের মানুষকে আগে দেখাই, তারপর আমি বিদেশে দেখাই, অথবা বিদেশে দেখানোর পরে হলো প্রেক্ষাগৃহে এসে আমি সিনেমাটাকে দেখাই, আমার দেশের মানুষকে দেখাই বা আমার কাছের মানুষকে হলেও দেখাই। বড় পর্দার একটা নেশা আছে কিন্তু। তো এই যে দর্শকের আমার মনে হয় যে একটা ইচ্ছে কিন্তু আছে যে আমি
একটা সিনেমা দেখতে যাব উইকলি, সেই হল কি তোমার মনে হয় পর্যাপ্ত আছে? আমি জানি না, বলবা নেই, এটা তো অবশ্যই নাই। হ্যাঁ, কিন্তু তারপর গল্প কি আছে, বা গল্পগুলো হলেও কি সেটা দর্শক পর্যন্ত পৌঁছাচ্ছে? এই যে যোগাযোগ বিচ্ছিন্নতা বা যোগাযোগের গ্যাপ, সেইটা আসলে কিভাবে তোমার মনে হয় যে এটা সলভ করা পসিবল? অনেকগুলো ইনিশিয়েটিভ আসলে প্রয়োজন। আমাদের দুই ঈদকে কেন্দ্র করে সিনেমা করলে হবে না। সিনেমা ইন্ডাস্ট্রিকে বড় করতে হলে আগে আমরা বলতাম না 1200 হল আছে, এখন 56টা 57টা হলে এসে দাঁড়িয়েছে। কেন দাঁড়াবে না? রিয়ালিটি চেঞ্জ হয়েছে, তাই না? এখন পরিবর্তিত পরিস্থিতিতে সারাক্ষণ আমি পূর্বের কথা না বলে পরিবর্তিত বর্তমানে আমি কি প্রোভাইড করতে পারি আমার অবস্থান থেকে, সেটা ইম্পর্ট্যান্ট। আগে আমরা বাংলাদেশে যে সিনেমাগুলো দেখতাম সবগুলো সিনেমা, বেশিরভাগ মানে 90% সিনেমাই ছিল পরিবার কেন্দ্রিক। ওখানে অনেকগুলো চরিত্র থাকতো, পরিবারের সবাই নিয়ে সিনেমা হলে গিয়ে সকলে এনজয় করে সিনেমা দেখতো, তাই না? সেই জায়গাটা থেকে আমরা একটা সময় সরে এসেছি। তারপরে একটা 90s টাইমের কাটপিচ শুরু হলো, হ্যাঁ, তারপর ওই টাইমটাও গেল। ওই টাইমটা যাওয়ার পর আবার সিনেমায় কিন্তু একটা নতুন রেভুলেশন তৈরি হয়েছে, তাই না? আমার যতখানি মনে পড়ে যখন মনপুরা তৈরি হয়েছে, মনপুরার সময়ও অনেক হল, তারপরেও হল আস্তে 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 আরো অনেক বন্ধ হয়েছে। মাল্টিপ্লেক্স তৈরি হওয়ার কারণে মোনোপ্লেক্সগুলো কিন্তু অফ হয়েছে। হ্যাঁ, এটা হতেই হবে। সিঙ্গেল স্ক্রিন সময়ের সাথে সাথে মানে রিভাইভ করতে না পারলে সেখানে তাদেরকে থেমে যেতে হয়, সময়ের সাথে সকলকেই চলতে হয়, না হলে থেমে যেতে হয়। এটাই হচ্ছে সত্যি কথা, রিয়ালিটি। সেই জায়গা থেকে আমাদের সরকারি ইনিশিয়েটিভ নিতে হবে। আমাদের যারা দর্শকের মনন তৈরি করার কথা যে তুমি বলছিলে, সেটাও আসলে কতখানি দর্শকের নাকি ডিরেক্টরের নাকি ইন্ডাস্ট্রি, দায়িত্বটা কার সেটাও একটুখানি বুঝে নিতে হবে। আর আরো একটা জরুরি প্রশ্ন, এই যে আমরা বলছি বাজেট, তাই না? আমরা যতই বাজেট বড় করি না কেন, আমাদের পক্ষে কিন্তু আমাদের পাশের দেশ ভারতের মতো বড় বাজেট করা এই মুহূর্তে সম্ভব না। কারণ ওদের 100 কোটির দেশ, আমাদের 20 কোটির দেশ, তাই না? আমি যদি একদম গ্রস হিসেবে করি, তারপরও আমরা অনেক ছোট দেশ হিসেবেই জনসংখ্যার জায়গা থেকেই ছোট, যে কারণে আমাদের এই লগ্নিটা কখনোই অত বড় লগ্নি করা সম্ভব না। কিন্তু তাই বলে কি আমরা পিছিয়ে থাকবো? এটা তো হতে পারে না, তাই না? তাই বলে আমরা পিছিয়ে থাকবো না, সেটাই হচ্ছে আমার কথা। আমরা পিছিয়ে না থাকলে কি করতে পারি? আমরা আমাদের অথেন্টিসিটির সাথে সিনেমা বানাতে পারি। এখন আমি যতই কি বলবো, অ্যাকশন সিনেমা বানাই না কেন, তামিল অ্যাকশন সিনেমা বানাই না কেন, ওটা কখনোই কিন্তু ওইটা হবে না, তাই না? আমরা এখনকার এই মুক্তবাজার অর্থনীতিতে খোলা আকাশের নিচে আমরা সকলকেই সবাই দেখতে পাচ্ছি। এখন আর ব্যারিয়ার নাই সিনেমা দেখার কোনো। তো সেই জায়গায় প্রচুর বাজেটের একটা তামিল সিনেমা দেখে আমি ওইটারই মোটামুটি একটা রেপ্লিকা যখন আমি তার চাইতো মানে ক্ষুদ্র 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 একটা বাজেটে সেটাকে আমি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি, সেটা হচ্ছে না। দিস ইজ রিয়ালিটি। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে আমার গল্পটা চুজ করতে হবে ইন মাই ওয়ে। আমার দেশের, আমি তো বলি যে আমার দেশের সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ আমার দেশে প্রচুর সমস্যা। যেখানে যত বড় সমস্যা সেখানেই সিনেমার প্রচুর প্রচুর গল্প। তো আমাদের তো মেয়েকেন্দ্রিক সিনেমা হয় না, কারণ আমরা পাশের দেশ দ্বারা বা এই সাবকন্টিনেন্টের বেল্টের ট্রেনটাই এরকম যে শুধু হিরো নির্ভর সিনেমা হয়, তাই না? কিন্তু সেখান থেকেও পাশের দেশগুলো কিন্তু অলরেডি বেরিয়েছে। কোরিয়া কিন্তু ভীষণ আগে বেরিয়ে গেছে, ইরানের সিনেমা যুদ্ধ বিধ্বস্ত ইরান বেরিয়ে গেছে। ভারতের কথা বাদই রাখলাম, না হয় কেনই বা বাদ রাখবো, কারণ তাদেরকে দেখেই তো এখানে এ ধরনের চেষ্টা হচ্ছে। তো আমার কাছে মনে হয় যে এই চেষ্টাটা অনেক বেশি আমার দেশের গল্প, দেশের মানুষকে টার্গেট করে গল্প, অডিয়েন্স যেন যে অডিয়েন্সটা ফ্যামিলি নিয়ে যারা ছবি দেখতে আসতে পারেন ওই জায়গা থেকে মানে তৈরি করা সিনেমা। আমি শুধুই বলছি না যে তার জন্য শুধুই আপনারা সামাজিক সিনেমা বানান, মানে কোনো কথাকে আসলে এইভাবে সাদা আর কালো করে দাগ করে দেয়া যাবে না। এগুলো সবগুলোই আসলে একটার সাথে একটা রিলেটেড। তো দর্শককে হলমুখী করতে হলে আমাদের যে ধরনের সিনেমা দর্শক পছন্দ করছে, তো সে ধরনের সিনেমাগুলো বানাতে হবে। আর আমাদের যেহেতু অনেক সীমাবদ্ধতা আছে, সেই সীমাবদ্ধতাটাকে পাশে রেখে আমাদের কি কি ভালো ব্যাপার আছে সেগুলোকে গ্লোরিফাই করতে হবে কাজের মধ্য দিয়ে পজিটিভলি। আচ্ছা, তো তোমার সামনে যদি এখন একটা অপশন আসে যে তুমি একটা ফুল ফেস কমার্শিয়াল সিনেমা করবে, এবং সেইটার অল্টারনেটিভ আর একটা অপশন আসে
যে ইউ হ্যাভ টু চুজ বিটুইন আর্ট ফিল্ম অ্যান্ড ফুল ফেস কমার্শিয়াল সিনেমা, হোয়াট ডু ইউল চুজ? আমি তো মানুষের সাথে বেশি রিলেট করে সেই সিনেমা চুজ করব, কারণ আমার সবচাইতে বড় পুরস্কার দর্শক। গ্রেট অ্যান্সার। দ্যাটস আই বিলিভ, দ্যাটস আই বিলিভ। আমার মনে হয় পৃথিবীতে কোনো পারফর্মারই কোনো বিশেষ অ্যাওয়ার্ডের প্রতি নজর রেখে তার পারফরমেন্স করেন না, এটা হয় না। মানুষের সবসময়ই, পারফর্মারের সবসময় ইচ্ছা থাকে তার সবচাইতে বেশি দর্শক তার সাথে কানেক্ট করবে। তোমার তো কমার্শিয়াল সিনেমা করা আর আর্ট এক্সপেরিয়েন্স আছে। আছে। আমার দুঃখ লাগে ব্যাপারটাকে আলাদা করতে হয় বলে। আমি খুব খুশি হতাম ব্যাপারটাকে যদি ব্লেন্ড করতে পারতাম। এটা হয়তো আমাদের অনেক সময় লাগবে আরো, অথবা হবে হয়তো। আমি পজিটিভ থাকতে চাই, এই কারণে আশাবাদ করুন। বাংলাদেশ কৃষি প্রধান দেশ, ঠিক আছে? Exactly. ওইখান থেকে যেদিন আমরা বের হতে শুরু করেছি সেদিন আমাদের ক্ষতি হয়েছে। তো নিজের অরিজিনটাকে ছোট করা যাবে না। আমাদের এখন আর মানে এখন পৃথিবীতে কোথাও আর সেই সময় নাই যে কেউ অন্য কিছু করে, অন্যকে নকল করে, অন্যকে ফলো করে এগিয়ে যেতে পারবে, কারণ যাকে কেউ ফলো করছে তাকেও তো অন্য কেউ দেখছে। আমার একটা জিনিস মনে হয় যে আর্টের আসলে কোনো বাউন্ডারি নেই। আর্ট যদি কানেক্টিভিটি ক্রিয়েট করতে পারে তাহলে সেটা যে কোনো দেশের মানুষের ইমোশনের সাথে কানেক্ট করতে পারবে। তাহলে আমাদের মেইন প্রবলেম যেটা কানেক্টিভিটি, আমরা কোথাও যেন ওই ইমোশনটাকে লুজ করে ফেলি অনেক কিছুর এই জায়গাটা। তাহলে মেইন পয়েন্টটাতে একটা কনক্লুশনে আমরা আসতে পারি, কানেক্টিভিটি আমাদের আরো বাড়াতে হবে, গল্পের পজিটিভ কানেক্টিভিটি। আমাদের সোসাইটিতে এখন একটা নেগেটিভ প্রবণতা চারপাশে তৈরি হয়েছে, নেগেটিভ মার্কেটিং, নেগেটিভ ভ্যান, নেগেটিভ দৃষ্টিভঙ্গি, এনিথিং নেগেটিভ ইজ ডিস্টার্বিং। এক্স্যাক্টলি। না, এগুলো আমি বলছি বলে মনে করো না যে মানে ব্যাপারটা এরকম না যে আমি প্রচুর জেনে এগুলা বলছি। আমি জীবন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সবার আমি ছাত্র। একদম আসলে মানে শেখার তো আসলে কোনো শেষ নেই, জানানোর শেষ নেই, বলারও শেষ নেই। ওখান থেকে আমাদের পজিটিভটা পিক করতে হবে, পজিটিভটাকে পিক করে এই মাইন্ডসেটটা খুব ঠিক হওয়া দরকার যে আমরা সিনেমাটা বানাতে চাচ্ছি দর্শকের জন্য, এবং দর্শকের সাথে সেই কানেকশনটা যখন আমার সিনেমা দ্বারা তৈরি হবে, সেটা খুব সিম্পল সিনেমাও হতে পারে, সেটা অনেক আর্টিস্টিক কিছুও হতে পারে, ইট ডাজ নট ম্যাটার, কিন্তু ব্যাপারটা দর্শকের সাথে কানেক্টিভিটি। এবং আমি কখনোই মনে করি না যে আর্ট এবং কমার্স দুইটা আলাদা চলে, দুটা যখন একসাথে চলে, সরস্বতী আর লক্ষ্মী, তখন সুন্দর হয়। আমার আর একটা জিনিস নিয়ে কথা বলা তোমার সাথে, সেটা হচ্ছে তুমি দেখো আমাদের দেশে কিন্তু আসলে পটেনশিয়াল লোকজন আছে সকল ক্ষেত্রেই, তারপরও আমাদের কিন্তু ডিপেন্ডেন্সি ক্রিয়েট হচ্ছে। আমরা নিজেদের উপর পুরোপুরি ভরসা করতে পারছি না, আমাদের অন্য কোনো দেশে যেতে হচ্ছে, ধরো আমাদের আরেকটু এটাকে এনহ্যান্স করার জন্য টেকনিক্যালি এটা যেন দর্শকের কাছে আরো রিচ লাগে, সুন্দর হয়। তো এই অভাব, এই যে আবার নাইয়ের মধ্যে চলে যেতে হয়। আমি একটু অ্যাড করতে চাই, আমি নাই বলতে চাই না, আমি বলতে চাই আমাদের যে বিএফটিসিতে যে পরিমাণ টেকনোলজিক্যাল সাপোর্ট আছে, হিউজ, ঠিক আছে, আমরা সেই সাপোর্টটাকে ব্যবহার করতে পারছি না, কারণ আমাদের দক্ষতার অভাব। টেকনোলজির অভাব না, কিন্তু আমাদের দক্ষতার অভাব। তো দক্ষতাকে তৈরি করতে হলে পাশের দেশে গেলে আমার দেশে দক্ষ নাগরিক কখনো তৈরি হবে না। আমার দেশের দক্ষ টেকনিশিয়ান যদি তৈরি হতে হয়, তাহলে আমার দেশেই পোস্ট প্রোডাকশন করতে হবে, আমার দেশেই প্রি প্রোডাকশন করতে হবে, তাহলেই দিনকে দিন আমি কিছু কন্ট্রিবিউট করলাম। আর কন্ট্রিবিউট করতেই হবে, না করলে পরে আর্ট আমাকে কিছু দিবে না, এটা ভাইস ভার্সা, দেয়া পাওয়া, জীবনটাই দেনা পাওনার খেলা। আর বারবারই যদি আমি মনে করি আমার দেশে কিছু নাই, তাহলে আমি চলে গেলাম বিদেশে, ও তো খুবই মানে এটা পুরোটাই আমার কাছে মনে হয় যে ওয়েস্ট অফ, এটা মাইন্ডসেট আমার মনে হয় যে এটা আমাদের কলোনিয়াল মাইন্ডসেট। ঠিক আছে, 200 বছর পার হয়ে গেলেও আমরা সেই মাইন্ডসেট থেকে আমাদের ডিএনএ বের হয় নাই। ট্রু, ভেরি ট্রু। তো এই ডিএনএ এর গল্প নিয়ে যদি আসে, ডারউইনে চলে যেতে হবে। এক্স্যাক্টলি, সত্যি কথা বলতে। তবে হ্যাঁ, আমি মনে করি যে আমাদের দেশের অনেক সম্ভাবনা, আমাদের দেশে অনেক গুণী শিল্পী আছে, আমরা হয়তো তাদেরকে সেইভাবে নিয়ে আসতে পারছি না, বা আমরা আমাদের কথাটা যেভাবে বলতে চাই বলতে পারছি না, কিংবা আমরা শুধু করছি না। এক্স্যাক্টলি, দিস ইজ দ্য পয়েন্ট। তো সেই বলা আর করার টানাপোড়েনের মাঝখানে মনে হয় আজকে আমরা বিদায় নিতে পারি। দর্শক আমার সাথেই থাকবেন, নেক্সট এপিসোড দেখার জন্য আমন্ত্রণ রইল।